ভালো কোনো কিছু বাংলাদেশে কেন এতদিন ধরে এই কোনো 16 বছরে আধুনিকায়ন হয় নাই কেন? ভালো অস্ত্র সজ্জা আসে নাই কেন? ভালো ট্রেনিং হয় নাই কেন? এর মূল কারণগুলো তো হচ্ছে এই যে যতগুলো জেনারেল আর্মির চিফ হয়েছে তা আগে তো নাকে খত দিয়ে আসছে ইন্ডিয়ার কাছে। এই খত দিয়ে আসা জিনিসটা বন্ধ করতে হবে তো। এই খত হুম না দিয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে বলতে হবে যে আমি বাংলাদেশী, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের সোলজার। আমি মরে যাবো তারপরে তোমার কাছে দাসত্ব করব না। এই শপথ নিয়ে যখন বুক ফুলায় দাঁড়াতে পারবে, এই বুক ফুলায় দাঁড়ানো তো তারা পছন্দ করতেছে না। এদের তো মূল জায়গাটা হচ্ছে এদেরকে যেকোনো ভাবে দুর্বল করাতে হবে। যে আমি আপনাকে বারবার বলেছি না যে যতগুলো ঘটনা ঘটবে এটা হচ্ছে মূলত হচ্ছে আপনাকে মানসিকভাবে আগে দুর্বল করতে হয় এবং এইটার জন্য মিডিয়া ব্যবহার হয়। কালের কণ্ঠতে এই নিউজটা প্রথম আসছে। কালের কণ্ঠ কার? সোবান সাহেবের। সোবান সাহেব কি করে? দালালিটা কার করে? এই ইলেকশনের হুম ঠিক আগে আগে সোবান সাহেব তার মানে শেখ হাসিনার একটা বক্তৃতায় দাঁড়ায় বলতেছে যে বিএনপি কে কোনোদিন যেন এখানে সম্ভব হয়। আজকে সেই বিএনপি তার সোবান সাহেবের দিব্যি ঘুরে বেড়াইতে দিচ্ছে কেন? কেন তাকে এখনো জেলের মধ্যে ঢোকানো হয় নাই? কেন তার কাছে কি ওই হুম টাকা? হুম সব জায়গায় তো হচ্ছে টাকা। কিছু হলে বিএনপি বিক্রি হয়ে যাচ্ছে শুধু একটা জিনিসের কাছে। বিএনপির কোনো নীতি ধার দাঁড়াইতে পারতেছে না একটা জিনিসের কাছে, সেটা হচ্ছে মানি, দুর্নীতি। আর কোনো কারণ নাই। বিএনপির কোনো মানে তাদের যে মূল মন্ত্র, তাদের যে দেশত্ব জাতীয়তাবোধ, এগুলোকে তারা মানে যিনি মূল সংগঠন, যিনি জেনারেল জিয়াউর রহমান যিনি করে গিয়েছিলেন, উনি তো সঠিকভাবে সবকিছু করে গিয়েছিলেন। কিন্তু এটাকে আমরা এই পরবর্তী জেনারেশন গুলো আমরা ধরে রাখতে পারতেছি না কেন? কারণ আমি ব্যক্তি স্বার্থ থেকে বেরোতে পারতেছি না। আমার কতটুকু ভালো হবে, আমি চান্দাবাজি কতটুকু করতে পারবো, আমি দালালি কতটুকু করে ওখান থেকে টাকা নিতে পারবো। এই জন্যই যে ব্রিগেডিয়ার জেনারেল শামসের মতো লোক বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার হয়। ওনার কি যোগ্যতা আছে? ওনার থেকে কিন্তু যোগ্য লোক কি এই দেশে এই মুহূর্তে নাই? আর কি হুম সিকিউরিটি অ্যাডভাইজার মতো, কিন্তু তাকেই কেন সিকিউরিটি অ্যাডভাইজার বানাইতে হবে? এটা রয়ের পরামর্শে করা হয়েছে, ইন্ডিয়ার পরামর্শে করা হচ্ছে। এই ঠিক আগের যে সিকিউরিটি অ্যাডভাইজার ছিল খলিল, এই একটা দালাল তৈরি হয়েছে। তার আগে যে সিকিউরিটি অ্যাডভাইজার ছিল জেনারেল তারেক সিদ্দিকী, তার সম্বন্ধে আমাকে নতুন করে বলতে হবে সে দেশকে কিভাবে বিক্রি করছে? তার মিসেস একটা ব্যবসা করতেছে, কর্নেল শহীদের মতো লোকের সাথে ব্যবসা পছন্দ হয়নি, তার গোষ্ঠী ধরে তাদেরকে র্যাব দিয়ে তুলে নিয়ে যে ক্রস ফায়ার করে ফেলতেছে। এই এলিগেশনও হুম আছে। তার মানে কি তারা এবং এই মানে তারেক সিদ্দিকী যে মানে আমাদের সবচেয়ে বড় ঘটনা যেটা মানে সেটা আমি এখনো কি দেওয়ার তারেক পারমিশন করি। সিদ্দিকী চালাচ্ছে কিনা? মানে আমরা তো অবশ্যই চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন আমি দেশ অন্তর্বর্তীকালীন চালাবো সরকারের শুধু সময়ও শুনেছি যে তারেক সিদ্দিকী চালাচ্ছে। তো আপনি দেখেন এখনো আজ পর্যন্ত বাংলাদেশে এই 24 পরবর্তীতে যত ঘটনা ঘটছে, আপনি কি কোনো জায়গায় তারেক সিদ্দিকীকে ভাসাইতে পারতেছেন? অথচ হুম যত গুম হয়েছে, যত খুন হয়েছে, এটা আদেশ দিছে তারেক সিদ্দিকী। তো তারেক সিদ্দিক গুম কমিশনের আইন কেন ক্যান্সেল হবে না? কারণ হবে না, হতেই হবে তো, কারণ তারেক সিদ্দিকী নামটা চলে আসবে। তারেক সিদ্দিকী হুম যেসব জায়গায় ফাঁসবে, কারণ তারেক সিদ্দিকী হচ্ছে রয়ের সবচেয়ে প্রথম ডান হাত এবং সেই পরের ডান হাত গুলো তৈরি করে দিয়ে যায়। সেই তারই ডান হাত ধরে খলিল আসছে, তারই হাত এই খলিলের এই তারই হাত ধরে এই ব্রিগেডিয়ার শামস আসছে। এগুলো এই ব্রিগেডিয়ার শামসকে সেই তো হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সিকিউরিটি অফিসার বানিয়েছিল। কেন বানিয়েছিল? কারণ ওর মধ্যে যাতে ইন্ডিয়াকে ঢোকানো যায়, ইন্ডিয়াকে নিউক্লিয়ার এই মানে আমাদের যে পাওয়ার প্ল্যান্টটা আছে, এই পাওয়ার প্ল্যান্টের কর্তৃত্ব যেন ইন্ডিয়ার হাতে থাকে, এই জন্য ওই সময় মানে এই কি বলে আমাদের যে ওখানকার যে সিকিউরিটি, সেই সিকিউরিটির মধ্যে ওদেরকে কেন ইনক্লুড করা হবে? তাদেরকে টেকনিশিয়ান কেন ইন্ডিয়া থেকে আমার আনতে হবে? কেন অন্য কোনো দেশ থেকে আমি টেকনিশিয়ান আনতে পারি নাই? বেতন কি তাকে দিতে হয় না? মানে ইন্ডিয়ার লোককে আমার এখানে ফাও খাটে, ফ্রি খাটে? হুম আমাকে আমাদের সরকারকে তাকে টাকা দিতে হয় না? তাহলে আমার ইন্ডিয়া থেকে আনতে হবে কেন? আমাকে বোঝান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যদি চালাইতে পারে এই ধরনের, তাহলে আমি তো প্রথমে ইরান থেকে নিয়ে আসবো, কারণ ইরান সবচেয়ে বেশি পৃথিবীতে করে দেখাইছে যে তারা কি করতে পারে, তারা এই টেকনোলজি নিয়ে। তো সেই জায়গা থেকে যদি মনে করি এটা হচ্ছে সবই হলো ইন্ডিয়ার খেলা এবং সবই হচ্ছে রয়ের খেলা। এই খেলাকে দিয়ে আমাদেরকে আবার সেই আগের জায়গায় চাপ প্রয়োগ করা হচ্ছে। বর্তমান সরকার মানে সরকার প্রধানকে একটা চাপের মধ্যে রাখা হচ্ছে। উনি যে সকল স্টেপ নিতে চান, যেমন ধরেন ওই যে হুম বললাম এনটিএমসি তে যে আমাদের আইনগতভাবে ভিত্তিগতভাবে যে চেঞ্জেস আসতেছে যাতে আমাদের ডাটা সিকিউরিটিটা হয়, আমাদের দেশের মধ্যে হুম নিজস্ব সার্ভারে নিজস্ব ডাটা থাকতে হবে। আমরা কেন অন্য দেশের মধ্যে সার্ভারের মধ্যে আমাদের ডাটা রাখবো? কেন ইন্ডিয়ার মাধ্যমে আমার এই টাইগার আইটির মাধ্যমে আমাকে এই ডাটা যে তথ্য পাচার হয়ে যাচ্ছে এটা আমরা বন্ধ করতে পারবো না? এই নিউক্লিয়ার পাওয়ার হুম প্ল্যান্টের মানে রিপেয়ার মেইনটেন্স এর নাম দিয়ে কেন আমাকে ইন্ডিয়ার লোককে দিয়ে টেকনিশিয়ান দিয়ে এটা চালাইতে হবে? ওয়াই? এগুলো তো আমাদের প্রশ্ন করার বিষয়। এই প্রশ্নগুলো যাতে আমরা না করতে পারি, এই প্রশ্নগুলো যখন চোখের সামনে যখন চলে আসতেছে, এই তখনই এই এয়ারফোর্স এর যাতে এই যে প্লেন কেনা না জঙ্গি হয়, নাটকটা শুরু হয়েছে। ওই এবং সেটা হচ্ছে ওই যে বললাম ইউএস এর যে চুক্তিটা, এই দালালি করে ইউনূস সরকার মানে ঠিক মানে একদম গভর্নমেন্টের ইলেকশনের ৩-৪ দিন আগে একটা দালালি করে গেছে, সাইন করে গেছে। এইটাকে এখন বাস্তবায়িত করতে হয়। এটার জন্য এই ইন্ডিয়া এবং ইউএসএ মিলে এই গেমগুলো খেলতেছে।
এখন ইউএসএ তো অলরেডি ধরেন পৃথিবীর থেকে অ্যাবলিশ হওয়ার রাস্তায় নেমে গেছে, কারণ এই যুদ্ধ করে তারা যখন হুম। হার মানবে, তারা পেট্রো ডলার থেকে হেরে গেছে। তার মানে পরের ধাপে মরবে হচ্ছে মোদি, কারণ মোদির সরকার এইবার ইলেকশনে হয়তো জিতবে না। যখনই জিতবে না, মোদি যখন পড়ে যাবে, তখন ইন্ডিয়ার মূল খেলা শুরু হবে, কারণ মোদি এতদিন ধরে যত দুর্নীতি করছে এগুলো তখন বের হয়ে আসবে। এই যত দালালি করছে ইউএস এর সাথে, সেই সব জিনিসগুলো সব সামনে আসবে। তখন ওদের দেশের জনগণ যখন ভাঙা শুরু করবে, তখন এই ইন্ডিয়াতে যখন এই যে বললাম ভাতা দিচ্ছে, এই যে বসে বসে খাওয়াচ্ছে আওয়ামী লীগের মানে তখন দলীয় ভাবে এগুলো টাকা সংসদ ফেরত চাইতে নিবে। বসে আছে, এগুলো বের করে দিবে। তখনই তো এরা মরণ কামড় দিবে। এই ঘটনা তো আপনি বলতেছেন একটা ঘটনা, আমি তো দেখতেছি আর সিরিজ অফ ঘটনা সামনে আসতেছে। আপনার এখানে আমার টক শো করতে করতে দিন চলে যাবে, কারণ এরকম ঘটনা আজকে একটা না, এরকম ঘটনা অনেকগুলো ঘটবে। কারণ তারা একটা মরণ কামড় দিবেই, কারণ তারা হচ্ছে তাদের যে মানে এই যে তারা কারা? র র উইথ অবশ্যই আওয়ামী লীগ, র উইথ আওয়ামী লীগ। অবশ্যই র আর আওয়ামী লীগের মধ্যে তো আর হুম, এখন আর পার্থক্য নাই। ওরা তো ওখানে জয়েন পার্থক্য করছে, নেই। নাহলে ইন্ডিয়া থাকতেছে কিসের ভিত্তিতে? ইন্ডিয়াতে কি তাদেরকে মানে কিসের ভিসা দিয়ে তাদেরকে রাখছে? তারা মানে সপরিবারে খাওয়াইতেছে, ভাতা দিচ্ছে, কোন খাতিরে আমার বোঝান। যে মহিলা এখানকার ফাঁসির আসামি, তাকেও ইন্ডিয়াতে মানে বহালতবিতে রেখে দিয়ে হবে কিসের খাতিরে আমাকে বলতে হবে। মানে তাকে পয়সা খরচ করে ইন্ডিয়ার মতো মানুষের নাম আছে সারা বিশ্বে, এটা হচ্ছে কিপটা। মানে এরা একটা হুম, মাছকে 5 ভাগ করে বাজারে কিনে, সেই রকম একটা হুম, কিপটা দেশের মানুষ পয়সা খরচ করে আমার দেশের লোককে বাজার করে খাওয়াই দিয়ে রাখবে, এই বিশ্বাস করতে হবে কেন আমাকে? হোয়াট দি হেল, জি, মানে মানে কোথায় জায়গাটায় মূল জিনিসটা হচ্ছে এটাও একটা ব্যবসায়িক পার্ট, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ওরা ইনভেস্টমেন্ট করে রাখতেছে যে এই শেখ হাসিনার এই চেলা পেলা এগুলোর পালতেছে, এইগুলো যখন ফেরত আসবে, যে সালাউদ্দিনের শাহুয়ার মতো, সরি ফর দি ল্যাঙ্গুয়েজ, মানে ওনাকে যেমন ওই যে 2006 সাল থেকে পালছে, 2006 সালে যেমন ওনার ভাই সবার বাচ্চা কাচ্চা ভর্তি হয়েছে, ওগুলো পয়সা দিতে হতো না। উনি শিলংয়ে পড়াশোনা করতো, ওনার ফ্যামিলি নিয়ে যেখানে রাখছে ওগুলো পয়সা খরচ করতে হয় না ওনাকে। 15 সাল থেকে গুম নাটক করে ওইখানে দেশে বসে বসে খাইছে, ঘুমাইছে, পয়সা খরচ করে, সব তো ইন্ডিয়া খরচ করছে তার পিছনে। তো এখন ইন্ডিয়া খরচ করার পরে ঠিক সময় মতো মানে এস আলমের পয়সা ধরাই দিয়ে এখন আবার আরেকটা ফ্যামিলি মেম্বার নিয়ে এসে বসায় দিচ্ছে, ফ্যামিলি গার্ড টাইপের। তো এইগুলোকে তো হুম, আসলে ঢোকানো হচ্ছে, এগুলো তো সবই রয়ের এজেন্ট। এখন এইটার বিরুদ্ধে কাউন্টার করে আমাদের বর্তমান সরকার প্রধান তারেক রহমান সাহেব কি ফাইট দিবেন, এটা আমি দেখার জন্য ওয়েট করতেছি। টক শো একটু কম করি, আমি কথা এখন কম বলি, কারণ আমি একটু ধৈর্য ধারণ করতেছি যে উনি কি করেন এটা দেখার জন্য। কারণ উনি তো নেতা, আমি বারবারই আপনার এখানে টক শোতে বলেছিলাম যে সে আমাদের জাতীয় লাস্ট নেতা, মানে আমাদের তো এই মুহূর্তে নেতা তৈরি করতে দেয় নাই। কারণ হুম, মানে ইন্ডিয়া তো খুব প্রেসক্রিপ্টিভ ভাবে 1971 সালে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা করছে। বুদ্ধিজীবী হত্যা তো ইন্ডিয়া করাইছে, কারণ বুদ্ধিজীবীর হুম, বেনিফিট তো আসলে পাকিস্তানে যাওয়ার কথা না। বুদ্ধিজীবী হত্যা হলে তো ইন্ডিয়া মানে মানে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা যারা কথা বলতো তাদেরকে বুদ্ধিজীবী টাইপের কানেক্ট করে তাদেরকে মেরে ফেলা হয়েছে, যাতে পরবর্তীতে বাংলাদেশের সম্বন্ধে কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি দাঁড়াইতে না পারে। এই জন্য যে হাদি সবসময় একটা কথা বলতো না যে মানে আমাদেরকে যদি ফাইট করতে হয় তাহলে প্রথম আলোকে যদি মানে নিষিদ্ধ করতে হয়, প্রথম আলোর মতো আরো 5টা পত্রিকা কেন আমরা দাঁড় করাইতে পারি না? কথাটা খুব মানে মর্ম আছে। এই বিষয়টা তো আসলে মানে আমাদের দেশে তো কাউকে নেতা বানাতে দেয়া হয় না। আমাদের দেশে হুম, আমি যেমন একটুখানি কথা বলতাম, আমি দেশে থাকতে পারি নাই, কারণ আমি দেশে থাকলে কথা বললে আমি যদি কোনো রকমের আর্মির মধ্যে নেতা তৈরি হয়ে যাই, তাহলে তো যে দালালিটা যে করে ও তো ভয়ে আমার দেখে পালাবে। ওর তো হুম, ওই হুম, মানে হুম, গার্ডস নাই, কারণ ও তো অসত্য, ও তো হচ্ছে মানে বেনিফিট নেওয়া গ্রুপ। ওই যে বলতেছিলাম যেটা, যে আর্মির মধ্যে এটা পরিষ্কার দুইটা গ্রুপ, একটা হচ্ছে বেনিফিশিয়ারি, একটা হচ্ছে নন বেনিফিশিয়ারি গ্রুপ। আর নন বেনিফিশিয়ারি গ্রুপের মধ্যে কি কোনো ট্যালেন্ট লোক নাই? কোন লোকের কি যোগ্যতা নাই? তারা কি যোগ্য ছিল না? তারাও যোগ্য ছিল, কিন্তু তারা ওই কম্প্রোমাইজেশনটা করে নাই। তারা ওই অল্প কিছু টাকাতে বিক্রি হয় নাই, এবং এই জি, বিক্রি না হওয়ার কারণেই এই যে এখন আমি আমাদের এই জিনিসগুলো মানে এখনো পর্যন্ত টিকে আছে বলবো। আমি এয়ারফোর্সকে সাধুবাদ জি, জানাই হুম, যে এই ঘটনাটাকে তারা যেভাবে হ্যান্ডেল করেছে, এটাকে যে হুম, তাদের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলতে দেয় নাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের দেশের, এবং আমি এটা এখন আরো বলতেছি, এটার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আরো স্ট্রংলি এই ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমাদেরকে ওই চুক্তিগুলো আসলে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে ওই মানে সবচেয়ে আধুনিক প্লেন গুলোই কিনে নিয়ে আসতে হবে, এবং আধুনিক ড্রোনটাই আমাদের দেশে তৈরি করতে হবে, এবং ইন্ডিয়াকে দেখা দিতে হবে তোমরা আইটির নাম দিয়ে আমাদেরকে ছাগল বানাও, আসলে এই ছাগল তোমরা, এগুলো আমরা না। তোমরা আমাদের দেশের ইন্টেলেকচুয়াল ছেলেপেলেরা অনেক ইন্টেলেকচুয়াল। আপনি দেখেন এইরকম ক্রাইসিসের মধ্যে আমাদের দেশের লোকজন এই মানে বিভিন্ন আউটসোর্সিং করে টাকা ইনকাম করে, তারা বিদেশ থেকে টাকা হুম, নিয়ে আসছে দেশের মধ্যে। তার মানে কি আমাদের দেশে ইন্টেলেকচুয়াল লোকজন নাই?
যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু আমাদেরকে উঠতে দেওয়া হয় না, মাথা তুলে দাঁড়াইতে দেওয়া হয় না, দাসত্ব করায় রাখা হয়। যেমন ভাবে তারা হায়দ্রাবাদকে দাসত্ববোধ করে নিয়ে নিছে, তারা সিকিম নিয়ে নিছে, তারা নেপালকে কন্ট্রোল করতে গেছে, তারা ভুটানকে কন্ট্রোল গেছে, ঠিক এরকম ভাবে তাদের বাংলাদেশও লাগবে। এই যে কিছুদিন আগে মোদী তো ডাইরেক্টলি বলেছে যে ইন্ডিয়া নেপালকে তো আমার কিছু বলা লাগবে না, তো আমি এমনি পাবো, মামা বাড়ির আবদার, আইসো এমনি করে। তো মানে এই যে ইরান যেমন দেখাই দিছে যে ইসলামিক আইন মানে ইমানের যে শক্তি, এবং এই শক্তির কারণে এত ভয় দেখানোর পরেও ভয় তো পায় নাই, এবং তাদেরকে এমন মাইরটা দিছে আমেরিকাকে, যাতে এখন আমেরিকার নাস্তানাবুদ হয়ে গেছে। ঠিক সেরকম বাংলাদেশে যদি ইন্ডিয়ার এই সকল মানে চামচাগিরি যদি বন্ধ না হয়, বাংলাদেশের লোক যেদিনকে এই ডিফেন্সিভ থেকে অফেন্সিভ হবে, এই কলকাতা নিয়ে নিয়ে নেবে, এই মণিপুর নিয়ে নিবে, নিয়ে বাংলাদেশকে ঘোষণা করবে এই হলো আমাদের পার্ট, যা এবার তো